ই বা তড়িৎ প্রবাহের দিক এমন হয়, কেমন হয়, যেটা উৎপন্ন হয় যার জন্য তার বিরুদ্ধে সে কাজ করে। কিভাবে? দেখো, নর্থ মেরু আছে, এদিকে একটা চুম্বক, এখানে একটা কুণ্ডলী আছে। এখন আমরা নর্থ মেরুকে যদি ভিতরের দিকে নিয়ে যাই, তাহলে এই কুণ্ডলীতে কারেন্ট উৎপন্ন হয় এবং এই কুণ্ডলীর কি করে, বিকর্ষণ করে এই নর্থ মেরুকে। বিকর্ষণ করা মানে কি, সমমেরু যেহেতু বিকর্ষণ করে, আমরা ধরতে পারি যে এইখানে কি উৎপন্ন হয়েছে, নর্থ মেরু উৎপন্ন হয়ে গেছে, তার মানে সে বিরুদ্ধে কাজ করতেছে। বোঝা নাই? আমি যদি এখানে যান্ত্রিক শক্তি বা গতিশীল না রাখতাম, তাহলে তো উৎপন্ন হতো না কারেন্ট। গতিশীল করছি যখন নিজের ওই গতিশীল করার জন্য নর্থ মেরুর দিকে নিয়ে সরি, ওই এর ভিতর তড়িৎ বদ্ধ কুণ্ডলীর দিকে নিয়ে যাচ্ছি, আর ওই বদ্ধ কুণ্ডলী কিনা কি করতেছে, বিকর্ষণ করতেছে। তাহলে কারেন্ট উৎপন্ন হওয়ার, যার কারণে কারেন্ট উৎপন্ন হচ্ছে, তার বিরুদ্ধে সে কি করতেছে, কাজ করছে। এটাই হচ্ছে তার বিরুদ্ধে কথা। আচ্ছা, আবার তাহলে কি হওয়া দরকার, নর্থ মেরু যখন আমি আবার ভিতর থেকে বাইরের দিকে নিয়ে আসতেছি, তখন কি হচ্ছে, তখন সে আবার আকর্ষণ করতেছে। ঘটনাটা দেখো তাহলে, যখন কাছে কাছে আসতেছে, তাকে না করতেছে কাছে আসিস না। যে আমি দূরে, যে দূরে সরে যাচ্ছে, তাকে আবার বলতেছে না দূরে যাস না, কাছে আয়। এখানে কিন্তু কি দেখো, আমার আয়ের দিকও চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এখানেও কি হচ্ছে, দূরে দূরে যাচ্ছে কিন্তু সে আবার আকর্ষণ করতেছে। তার মানে এখানে কি, সাউথ মেরু উৎপন্ন হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে বিরোধিতা করতেছে বা বিরুদ্ধে কাজ করছে, তার মানে নেগেটিভ একটা ভাব, নেগেটিভিটি একটা ভাব আছে। তার মানে ওই যে ইটা যে উৎপন্ন হচ্ছে, আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হচ্ছে বা কারেন্ট উৎপন্ন হচ্ছে, তার যে সূত্রটা আছে, এই যে ফ্যারাডের দ্বিতীয় সূত্র, সেখানে আমরা কি করতে পারি, একটা নেগেটিভ চিহ্ন দেবো, এই যে বিরুদ্ধে যেহেতু কাজ করতেছে। তার মানে ই এর দিক বা কারেন্টের দিক সবসময় ফ্লাক্সের পরিবর্তনের দিকের সাথে কি হবে, উল্টা দিক উৎপন্ন হবে। এটাই হচ্ছে লেন্জের সূত্রের অ্যাপ্লিকেশন। ওই যে এর আগের দিন বললা না, কে যেন বললা যে স্যার বইতে তো সরাসরি দেওয়া আছে মাইনাস, তাই দেওয়া আছে না? কিছু কিছু বইতে দেখবা যে সরাসরি প্রথম থেকে একবারে ফ্যারাডের ল লেখছে একবারে মাইনাস দিয়ে। ফ্যারাডের ল ল একবারে মাইনাস দিয়ে হবে না, প্রথমে ফ্যারাডে মাইনাস ছাড়াই লিখছিল, পরে লেন্স এসে এই সূত্রে ব্যাখ্যা করে নিয়ে তারপরে উনি বলল যে তড়িৎচালক শক্তি তোমার ফ্লাক্সের পরিবর্তনের হারের বিরুদ্ধে কাজ করে, যার জন্য বিরুদ্ধে মানে সবসময় তড়িৎচালক শক্তি ফ্লাক্সের পরিবর্তনের হারের নেগেটিভ হবে, বিপরীত দিক হবে, যার জন্য এখানে মাইনাস চিহ্ন নির্দেশ করে বললেন। মাইনাসটা নির্দেশ করতেছে যে ফ্লাক্সের যে পরিবর্তন হচ্ছে, এখানে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে না, ডিফাই বাই ডিটি মানে কি, ফ্লাক্সের পরিবর্তন হওয়া। ফ্লাক্সের পরিবর্তনের হারটা ওই যে বিরোধিতা করে, মানে ফ্লাক্সের পরিবর্তনের হার যেদিকে হবে, ই আবিষ্ট তড়িৎচালক বল বা কারেন্ট তার বিরুদ্ধে উৎপন্ন হবে, মানে তার তার সেটা যেদিকে হবে, আইটা তার বিপরীতে কাজ করবে। বুঝছো? এটা হচ্ছে স্যার ওই যে একটা লাইন ছিল হচ্ছে বিয়োগ চিহ্ন আবিষ্ট তড়িৎচালক শক্তির অভিমুখ নির্দেশ করে, এটা মানে কি স্যার? কোন লাইন? অভিমুখে ইটা এখান থেকে কি বোঝা গেল, বিরুদ্ধে কাজ করা মানে কি, ই সবসময় কার বিরুদ্ধে, ই সবসময় কার, ই এর দিক যেদিক হবে, এই ডিফাই বাই ডিটি মানে ফ্লাক্সের পরিবর্তনের হার সবসময় বিপরীতে হবে, তার বিপরীত হওয়ার জন্যই তোমার এইখানে এই যে ফ্যারাডের লর, এইখানে আমরা নেগেটিভ চিহ্নটা ব্যবহার করতেছি। এই যে এখানে লেন্স ফ্যারাডের চিহ্ন বিপরীতে হওয়ার জন্য এইখানে নেগেটিভ চিহ্নটা ব্যবহার করতেছে। বুঝো নাই? এখন দেখো তাহলে, তাহলে ই আর ডিফাই বাই ডিটি পরস্পর কি কিসেতে কাজ করে, পরস্পরের বিপরীতে ক্রিয়া করে, এবং বিপরীতে ক্রিয়া করার জন্যই এই যে ফ্যারাডের সূত্রে ই ইকুয়াল টু মাইনাস এন ডিফাই বাই ডিটি হয়ে গেছে, বিপরীতে ক্রিয়া করে। এটা হচ্ছে লেন্জের সূত্র। এখন লেন্জের সূত্র আপাত দৃষ্টিতে লেন্জের সূত্রের
কি তোমার শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে কি না, লেন্জের সূত্র শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে কি না, এটা একটা ব্যাপার। লেন্জের সূত্র এবং শক্তির সংরক্ষণ নীতি, যে এখন আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, এখন সংরক্ষণ নীতি শক্তির কথা কেন আসলো এখানে, শক্তির কথা কিসের জন্য আসলো? কারণ এখানে যে তড়িৎচালক শক্তি উৎপন্ন হচ্ছে না, ই উৎপন্ন হচ্ছে নাকি? কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। এখানে শক্তির কথা আসতেছে কেন? শক্তির কথা আসার কারণ হচ্ছে এখানে যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হচ্ছে, এই যে ই উৎপন্ন হচ্ছে না, শক্তি উৎপন্ন হচ্ছে, তাহলে স্যার লেন্সের কি শক্তি স্যার? তড়িৎচালক স্যার এই শক্তি কি? বিভব না স্যার। এটাকে তড়িৎচালক শক্তি বলা হচ্ছে না। তড়িৎচালক শক্তিটা আসলে কি? এটা বিভব পার্থক্য কার? ব্যাটারির অভ্যন্তরের দুইটা পাতের মধ্যকার বিভব পার্থক্য, কিন্তু এটা তো তড়িৎচালক শক্তি বলা হচ্ছে বা তড়িৎচালক বল বলা হচ্ছে কেন? কারণ এই সমস্ত সার্কিটে কারেন্ট উৎপন্ন করতেছে, তাহলে এটা তড়িৎচালক শক্তি না, এটা তো শক্তি। তাহলে শক্তি যে উৎপন্ন হচ্ছে, শক্তিটা আমি কোত্থেকে পেলাম? তাহলে কি ফিজিক্স, তাহলে এ কি শক্তি সংরক্ষণ নীতি মেনে চলছে না? কিন্তু ফিজিক্সের শক্তি সংরক্ষণ নীতি মানবে না এরকম কোনো ঘটনা নাই, শক্তি সংরক্ষণ নীতি মানতেই হবে, যার জন্য শক্তি সংরক্ষণ নীতি বিষয়টা এখানে আসলো। লেন্জের সূত্র শক্তি সংরক্ষণ নীতি মেনে চলে কিনা আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে? এই যে ইটা বা আবিষ্ট তড়িৎচালক শক্তি যে উৎপন্ন হচ্ছে, তে কোত্থেকে শক্তিটা পাইলো? আপাত দৃষ্টিতে কি মনে হয় যে শক্তি এমনি এমনি উৎপন্ন হইলো? করতে পারলো, করতে পারলে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, যাচ্ছে? বলো তো করতে পারলো? এই যে চুম্বক আর হচ্ছে এই যে ইসলা, সরি, বদ্ধ কুণ্ডলী, এই দুইটার মধ্যে যখন আমরা আপেক্ষিক গতি বিদ্যমান রাখতেছি, আপেক্ষিক গতি বিদ্যমান রাখা হচ্ছে, যতক্ষণ আপেক্ষিক গতি বিদ্যমান থাকতেছে ততক্ষণই তো এখানে ই উৎপন্ন হচ্ছে, শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে এই শক্তিটা কোত্থেকে আসলো? এই আপেক্ষিক গতি বিদ্যমান রাখার জন্য যে যান্ত্রিক শক্তি আমরা ব্যবহার করতেছি, যান্ত্রিক শক্তি আমরা ব্যবহার করা লাগতেছে না, গতিশীল রাখার জন্য আমাদের একটা শক্তি বাইরে থেকে দিতে হচ্ছে না? সেই যান্ত্রিক শক্তিটাই কি করতেছে তোমার এখানে এই তড়িৎচালক শক্তি রূপে বহিঃপ্রকাশ হচ্ছে। তার মানে আসলে আপাত দৃষ্টিতে যদিও মনে হচ্ছে যে লেন্জের সূত্র শক্তির সংরক্ষণ নীতি মেনে চলছে না বা লঙ্ঘিত হচ্ছে, আসলে তা না। ঘটনাটা হচ্ছে যে ওই দণ্ডচুম্বক বা তড়িৎবাহী কুণ্ডলীর সাথে ওই বদ্ধ কুণ্ডলীর মধ্যে যদি আপেক্ষিক গতি বিদ্যমান, আমরা যে আপেক্ষিক গতি বিদ্যমান রাখছি, ওই আপেক্ষিক গতি বিদ্যমান রাখার জন্য বাইরে থেকে আমাকে একটা যান্ত্রিক শক্তি ব্যয় করতে হচ্ছে, এবং সেই যান্ত্রিক শক্তিটা কি করতেছে? তড়িৎ শক্তিতে রূপান্তর হচ্ছে বা আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হচ্ছে। তার মানে লেন্জের সূত্র শক্তির সংরক্ষণ নীতি মেনে চলতেছে। বোঝা গেছে কি? আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে লেন্জের সূত্র শক্তি সংরক্ষণ নীতি, এই জিনিসটাই তোমার অনুধাবনে আসে কিন্তু পরীক্ষায়, যে লেন্জের সূত্র শক্তি সংরক্ষণ নীতি মেনে চলে কিনা। তারপরে দেখো, আমরা আরো দুইটা ঘটনা পড়বো, সেটা হচ্ছে স্বকীয় আবেশ। স্বকীয় আবেশ, স্বকীয় মানে সেলফ ইন্ডাকশন।
আর একটা হচ্ছে পারস্পরিক আবেশ। তাহলে স্বকীয় আবেশ মানে কি? একটি মাত্র বদ্ধ কুণ্ডলিতে, তাহলে একটা মাত্র বদ্ধ কুণ্ডলিতে, ধরো একটা বদ্ধ কুণ্ডলী আছে এরকম, একটা মাত্র বদ্ধ কুণ্ডলী আছে, কারেন্ট কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে কারেন্ট, এদিকে যাচ্ছে। এই কুণ্ডলিতে তাহলে একটা মাত্র বদ্ধ কুণ্ডলী এখানে, তাই না? একটা মাত্র বদ্ধ কুণ্ডলিতে যদি আমরা এখানে সমহারে বিদ্যুৎ প্রবাহিত হয়, আয়ের মান যদি সবসময় সমান থাকে, যদি সমহারে বিদ্যুৎ প্রবাহিত হয় বা সমবিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট আমরা দিচ্ছি, 1 অ্যাম্পিয়ার কারেন্টই প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে কি এই কয়েলে কোনো তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে কিনা বলো তো? না স্যার। হবে না। কেন? না স্যার। লেন্জের সূত্র কি বলতেছে, সরি ফ্যারাডের সূত্র কি বলতেছে? ফ্যারাডের 1 নম্বর সূত্র কি বলতেছে দেখো, যে যখনই কি হবে কোনো বদ্ধ তার কুণ্ডলিতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে, পরিবর্তন হতে হবে, তখনই কি হবে? তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। এখন আমি যদি সমহারে বিদ্যুৎ প্রবাহিত করি এদিক দিয়ে, একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে এর চারপাশ দিয়ে কি উৎপন্ন হবে? তাহলে ফ্লাক্স উৎপন্ন হচ্ছে না, ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে না। ফ্লাক্স মানে আই প্রবাহিত করলে বি উৎপন্ন হচ্ছে এদিক দিয়ে চারপাশ দিয়ে। আমরা জানি যে কোনো ইয়ের মধ্য দিয়ে, পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত করলে সেখানে বি উৎপন্ন হয়, কিন্তু বি এর তো পরিবর্তন হচ্ছে না, ফ্লাক্সের কি পরিবর্তন হচ্ছে? ফ্লাক্স উৎপন্ন হচ্ছে কিন্তু ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে না। আর ফ্লাক্সের পরিবর্তন যদি না হয়, তাহলে সেখানে কি হবে? ই উৎপন্ন হবে না, মানে আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হবে না। কিন্তু যদি অসমহারে বিদ্যুৎ প্রবাহিত হয়, অসমহারে বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে কি হবে? আয়ের মান পরিবর্তন হচ্ছে, আয়ের মান আমি পরিবর্তন করতেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে আয় বৃদ্ধি করতেছি, আবার 10 থেকে আবার 9 10 8 9 করে কমালাম, মানে কম কম বাড়া করতেছি কারেন্ট, অসমহারে বিদ্যুৎ প্রবাহিত করতেছি। তাহলে এখানে কি ফ্লাক্সের পরিবর্তন হবে? কথা বলে না। হবে? তো ফ্লাক্সের পরিবর্তন হবে, কারেন্টের পরিবর্তন হলে সেখানে বি এর পরিবর্তন হবে, মানে ফ্লাক্সের পরিবর্তন হবে। তার মানে এখানে বি এর পরিবর্তন হলে পরেই এখানে কি উৎপন্ন হবে? আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হবে। তার মানে এখানে যদি আমরা কি করি, এখানে পরিবর্তন করি, কার কার পরিবর্তনটা? এখানে অসমহারে বিদ্যুৎ প্রবাহিত করলে ওই কুণ্ডলিতেই তোমার ফ্লাক্সের পরিবর্তন হবে, আর ফ্লাক্সের পরিবর্তন হওয়া মানে ফ্যারাডের প্রথম সূত্র অনুযায়ী এই বদ্ধ তার কুণ্ডলিতেই তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। তাহলে নিজে নিজেই কি হলো? আবিষ্ট হলো না, মানে এক নিজে নিজেই আবিষ্ট হলো, নিজের ভিতরে প্রবাহিত কারেন্ট দ্বারা নিজেই আবিষ্ট হলো, এবং সেখানে আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হলো। এজন্য একে বলা হচ্ছে স্বকীয় আবেশ। বুঝা গেছে? আচ্ছা, এখন দেখো এখানে যদি মনে করো ফাই পরিমাণ, তাহলে এখানে আই যত আমি পরিবর্তন করব, ফাই এর পরিবর্তনও তত হবে। দ্যাট ইজ ফাই সমানুপাতিক কত? আই। আমরা লিখতে পারি, পারি না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ফাই সমান কত? সমানুপাতিক ধ্রুবক এল ইন্টু আই। ফাই সমান এল আই। সমানুপাতিক ধ্রুবক যদি এল হয়, তাহলে ফাই সমান এল আই হলো। তাহলে এল, এই এল কে বলা হবে তোমার স্বকীয় আবেশ গুণাঙ্ক। পদার্থবিদ্যায় এরকম গুণাঙ্ক অনেক জায়গায় আছে, গুণাঙ্ক স্বকীয় আবেশ গুণাঙ্ক বলা হবে এল।
তাহলে এল এর সংজ্ঞা আমরা দেই, আই যদি 1 একক হয় তাহলে ফাই এর মান কত হয়? ফাই এর মান এল। তার মানে কি, কোন বদ্ধ তার কুণ্ডলীতে যদি একক হারে বিদ্যুৎ প্রবাহিত হয়, বিদ্যুৎ প্রবাহের যদি একক হারে প্রবাহিত হয়, তাহলে সেখানে যে পরিমাণ চৌম্বক ফ্লাক্স আবিষ্ট হবে, সেই চৌম্বক ফ্লাক্সের পরিমাণকেই বলা হবে স্বকীয় আবেশ গুণাঙ্ক। বুঝছো? এটাই যদি আমরা ফ্যারাডের সূত্রের মধ্যে অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখো। ফ্যারাডের সূত্র হতে যে জিনিসটা আমরা লিখতে পারবো সেটা হচ্ছে, ফ্যারাডের সূত্র আমরা জানি ই সমান মাইনাস ডি ফাই বাই ডিটি। আমরা নর্মালি এনটা লিখলাম না, এন মানে এক পাক, ধরো এন মানে এক পাক, আমার বুঝতে সুবিধা হবে। এন দিলে পরে আবার ঝামেলা পেকে যাবে ভিতরে, যার জন্য আমি এন দিলাম না। এন ধরো এক পাক, এক পাক হলে পরে আমাদের ওই ফর্মুলাই হয়। তাহলে এখানে কি হচ্ছে আমাদের, ডি ফাই বাই ডিটি যদি দেই, ফাইয়ের মান কত, এল না? ফাইয়ের মান সমান এল আই, এল আইটা বসে দাও। তাহলে ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডি বাই ডিটি এল আই, এল আই বসাই দিলাম। তাহলে এখানে কি পাওয়া গেল, তাহলে ই সমান হচ্ছে মাইনাস এল ডি আই ডিটি। ঠিক আছে? তাহলে ই এবং আই পরস্পর কি হলো, বিপরীতমুখী, তাই না? এই জন্য এখানে মাইনাস চিহ্নটা ব্যবহার হচ্ছে। এটা আমরা লেন্জের সূত্র থেকে জানলাম। তাহলে দেখো, স্বকীয় আবেশ গুণাঙ্কের ক্ষেত্রে ফ্যারাডের সূত্রটা আমাদের দাঁড়াবে হচ্ছে এইরকম। এখান থেকে আমরা আরেকটু ক্যালকুলেশন করব, আরেকটু যদি আগাই তাহলে কি হবে, কি হয়। তাহলে এখান থেকে আমরা এল এর সংজ্ঞা দিব। এল এর সংজ্ঞা দেওয়ার জন্য আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এল সমান কত, এখান থেকে এল সমান কত, এল সমান হচ্ছে ই ডিভাইডেড বাই ডিআই ডিটি। ঠিক আছে? আর নেগেটিভ চিহ্ন অ্যাভয়েড করলাম, ঋণাত্মক চিহ্নটা আমরা আর ব্যবহার করলাম, মানে ঋণাত্মক চিহ্ন অগ্রাহ্য করলাম, নেগেটিভ চিহ্ন অগ্রাহ্য। এটা দিক বোঝাচ্ছে, তো এটা ভ্যালুতে কোনো পরিবর্তন ফেলবে না, যার জন্য এটা আমরা আপাতত ব্যবহার করছি না। তাহলে এখানে দেখো, ডিআই বাই ডিটি মান যদি 1 একক হয় তাহলে এল এর মান কত হয়, ই হয়। তার মানে একক হারে বিদ্যুৎ প্রবাহিত হলে, বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন একক হারে যদি হয়, তাহলে যে পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে তাকে বলা হবে স্বকীয় আবেশ গুণাঙ্ক এল। তাই তো? এল মানে তো ই বোঝা যাচ্ছে, কখন, একক হারে যখন বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন হবে। তাহলে কোন কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ মাত্রা একক হারে পরিবর্তন হলে ওই কুণ্ডলীতে যে পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় তাকে বলা হবে ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক। সংখ্যাটা বোঝা গেছে? এবং এর এককটা হচ্ছে কি, এর এককটা হচ্ছে তোমার হেনরি। বুঝছো? হেনরি, একে এইচ দিয়ে লেখা হয়। তাহলে স্বকীয় আবেশ গুণাঙ্কের একক কি, হেনরি। কারণ 1 হেনরি কাকে বলা হয়, 1 হেনরি কাকে বলে, 1 হেনরি মানে হচ্ছে ওই যে ই বাই, উপরে ই আছে না, ই, ই এর মান যদি আমি 1 ভোল্ট বসাই, 1 ভোল্ট বসাই, আর নিচে যদি ডিআই বাই ডিটি থাকে মানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার, ডিআই মানে অ্যাম্পিয়ার, আর নিচে টি মানে সেকেন্ড, অ্যাম্পিয়ার পার সেকেন্ড। তাহলে সেই ক্ষেত্রে আমরা 1 হেনরি সংজ্ঞা দেবো কি করে, যে কোন তার কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ মাত্রা কত হারে
1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে পরিবর্তন করলে কারণ পরিবর্তন হতেই হবে, পরিবর্তন করলে ওই কুণ্ডলিতে কতটুকু তড়িৎচালক শক্তি যদি আবিষ্ট হয়, 1 ভোল্ট পরিমাণ তড়িৎচালক শক্তি যদি আবিষ্ট হয়, তাহলে ওই তার কুণ্ডলীর আবেশ গুণাঙ্ককে বলা হবে কত? 1 হেনরি। বোঝা গেছে কি? তাহলে এটা হচ্ছে হেনরি তড়িৎচালক শক্তি, মানে তো কি স্বকীয় আবেশ গুণাঙ্কের একক, এটা মনে রাখা লাগবে। তাহলে ঘটনাটা দেখো, এই ঘটনাটা কি হলো? ঘটনাটা হচ্ছে স্বকীয় আবেশ বা সেলফ ইন্ডাকশন, যে একটা তার কুণ্ডলীর মধ্যে যদি আমরা তড়িৎ প্রবাহ করি অসম হারে, তাহলে অসম হারে তড়িৎ প্রবাহ করলে এখানে ফ্লাক্সের পরিবর্তন হবে, আর ওই কুণ্ডলীতেই ফ্লাক্সের পরিবর্তন যখন হবে, কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। আচ্ছা, এবং ফাইয়ের পরিবর্তন হবে, যার জন্য তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। আয়ের সাথে পরিবর্তনের সাথে ফাইয়ের পরিবর্তন হবে, ফ্লাক্সের পরিবর্তন হবে। আই যত বাড়াবে ফ্লাক্স তত বাড়বে, আই যত কমাবে ফ্লাক্স তত কমবে। দ্যাট ইজ ফাই আর আই পরস্পর কি সমানুপাতিক। ফাই ইকুয়াল টু এল আই। ওই এলটাই হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক। এখন স্বকীয় আবেশ গুণাঙ্ক ফাই ইকুয়াল টু এল আই এর মানটা যদি আমরা ফ্যারাডের সূত্রের ভিতরে বসাই দেই, তাহলে এরকম পাওয়া যায়, ই ইকুয়াল টু মাইনাস এল ডি আই বাই ডিটি। এখান থেকে আমরা যদি এল এর মান বের করতে, এল এর এককটা জানতে চাই, তাহলে এল ইকুয়াল টু এটা পাওয়া গেল ই বাই ডিআই বাই ডিটি। এখন এল কাকে বলে? এল হচ্ছে তোমার প্রতি সেকেন্ডে একক হারে কারেন্টের পরিবর্তন করলে ওই কুণ্ডলীতে যে পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে, সেটাই হচ্ছে ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক। এর একক হচ্ছে কি? হেনরি। বুঝছো? আর 1 হেনরি মানে কি? 1 হেনরি মানে ডিআই বাই ডিটি মানে 1 বসাও, ই এর মান 1 বসাও। তাহলে 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে কোন কুণ্ডলীর ভিতরে আমরা কারেন্টের পরিবর্তন করব কত হারে? 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে। 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে যদি কারেন্টের পরিবর্তন করি, তাহলে ওই কুণ্ডলীতে যে পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে, যদি 1 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, তাহলে তাকে বলা হবে কতটুকু? 1 হেনরি। এটা হচ্ছে হেনরির একক। তো এই হেনরি এই এককটা কিন্তু খুব আনকমন একটা একক, এটা সংখ্যায় খুব আসে দেখবা। আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা পেলাম, সেটা হচ্ছে স্বকীয় আবেশ। আরেকটা আবেশ, তার নাম হচ্ছে কি? পারস্পরিক আবেশ। তাহলে পারস্পরিক আবেশটা আবার কি? এটা নিয়ে আমাদের একটু কথা বলতে হবে। পারস্পরিক আবেশ দুটা একই জিনিস। স্বকীয় আবেশ মানে একটা কুণ্ডলী ছিল, ওই একটা কুণ্ডলীতেই যদি আমরা অসম হারে বিদ্যুৎ প্রবাহিত করতাম, তাহলে ফ্লাক্সের পরিবর্তন হয়ে ওখানে তড়িৎচালক শক্তি আবিষ্ট হতো ওই কুণ্ডলীর মধ্যেই। কিন্তু পারস্পরিক আবেশ মানে এখানে কয়টা থাকবে কুণ্ডলী? 2টা কুণ্ডলী থাকবে। তাহলে পারস্পরিক আবেশ মিউচুয়াল ইন্ডাকটেন্স বলে। ইন্ডাকশন গুণাঙ্ক হলে ইন্ডাকটেন্স। তাহলে এখানে মিউচুয়াল, যেহেতু মিউচুয়ালি কথা বলছে, তার মানে ঘটনাটা এরকম যে 2টা কুণ্ডলী যদি থাকে, পারস্পরিক তো 2টা কুণ্ডলী থাকতে হবে। তাহলে একটাতে বিদ্যুৎ প্রবাহিত যদি হয়, যেটা বিদ্যুৎ প্রবাহিত হবে সেটাকে বলা হয় মুখ্য কুণ্ডলী। তাহলে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এই কুণ্ডলীর মধ্য দিয়ে, এখানে এই কুণ্ডলীকে বলা হবে মুখ্য কুণ্ডলী। মুখ্য কুণ্ডলী। আর এইখানে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার জন্য এর পাশে রক্ষিত আর একটা কুণ্ডলী যে আছে, এদিক দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তখন এখানে কি হচ্ছে? এখানে তোমার ফ্লাক্স উৎপন্ন হচ্ছে, এবং এই ফ্লাক্স গিয়ে কি হচ্ছে? এই ফ্লাক্স গিয়ে এর ভিতরে এর উপরে উপরিপাতিত হচ্ছে, এবং এখানে কি হবে? তড়িৎচালক শক্তি আবিষ্ট হচ্ছে এবং এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। একে বলা হচ্ছে কি? গৌণ কুণ্ডলী। তাহলে মুখ্য কুণ্ডলীতে কারেন্ট প্রবাহিত করলে
অসমহারে কারেন্ট প্রবাহিত হলে গৌণ কুণ্ডলীতে কি হয়, তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে এবং গৌণ কুণ্ডলী দিয়ে তোমার কারেন্ট প্রবাহিত হবে। এই ঘটনাকে বলা হচ্ছে পারস্পরিক আবেশ। আচ্ছা, তাহলে এখানেও দেখো, এখানে যদি আমরা আই পরিমাণ মুখ্য কুণ্ডলীতে প্রাইমারি কয়েল বা পি তে লেখা হয়, প্রাইমারি কয়েল বা পি তে লেখা হয়, আর গৌণ কুণ্ডলীতে সেকেন্ডারি কয়েল বা এস তে লেখা হয়। এই দুটো মনে রাখতে হবে, প্রাইমারি কয়েল পি, সেকেন্ডারি কয়েল এস। তাহলে প্রাইমারি কয়েলে আমি কারেন্ট যে প্রবাহিত করতেছি, এই কারেন্টের প্রবাহটা যত বেশি হবে, গৌণ কুণ্ডলীতে ফ্লাক্সের পরিবর্তন তত বেশি হবে। বোঝো নাই? ফ্লাক্সের পরিবর্তন তত বেশি হবে, ফাই পরিবর্তন তত বেশি হবে। তাহলে আই আরেকবার স্যার বুঝেন। তোমার দুইটা কুণ্ডলী আছে, একটা হচ্ছে মুখ্য কুণ্ডলী, এই যে বাম পাশে। মুখ্য কুণ্ডলী কেন বলা হচ্ছে? কারণ মুখ্য কুণ্ডলীর ভিতর দিয়ে যদি আমরা কারেন্ট প্রবাহিত করি, এর পাশে রক্ষিত যে আরেকটা কয়েল আছে, এটা হচ্ছে গৌণ কুণ্ডলী। ঠিক আছে, পাশাপাশি আছে। মুখ্য কুণ্ডলীতে কারেন্ট প্রবাহিত করলে, অসমহারে কারেন্ট প্রবাহিত করলে এদিকে কি উৎপন্ন হবে? ফ্লাক্সের পরিবর্তন হবে ফাই বি, তাই না? এবং ফাই বিটা পরিবর্তন হয়ে গৌণ কুণ্ডলীর উপর যখন পরিবর্তন হবে এই ফাই বিটা, তখন গৌণ কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে, দ্যাট ইজ ওর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এই গৌণ কুণ্ডলীকে বলা হচ্ছে সেকেন্ডারি কয়েল, এস দিয়ে লেখা হয়, আর মুখ্য কুণ্ডলী থেকে প্রাইমারি কয়েল বলা হচ্ছে। তাহলে মুখ্য কুণ্ডলীর কারেন্ট পরিবর্তন করলেই তো সেকেন্ডারি কয়েলের কি উৎপন্ন হবে? কারেন্ট উৎপন্ন হবে। মুখ্য কুণ্ডলীর আই যদি 0 হয়, সেকেন্ডারি কয়েলে কোনো আই পাওয়া যাবে? কারেন্ট পাওয়া যাবে? যাবে না। তাহলে দেখো, তাহলে আমরা লিখতে পারি যে এখানে ফাই, এই যে ফাই বি বা ফাই সমানুপাতিক কি? মুখ্য কুণ্ডলীর আই। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে ফাই সমান, আগে লিখছিলাম এল আই, এখন পারস্পরিক আবেশ, তার মানে মিউচুয়াল মানে এম লিখবো, এম আই। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি আই সমান 1 একক ধরি, তাহলে এখানে ফাই সমান কত হবে? এম। কারণ আসলে ফ্লাক্সটা কি, যদি একক হারে বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে যে ফ্লাক্স উৎপন্ন হবে সেটাই হচ্ছে তোমার, একে বলা হয় পারস্পরিক আবেশ। এমটা হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক, আর আগে কি ছিল? স্বকীয় আবেশ গুণাঙ্ক। বুঝছো? তাহলে এখন দেখো, এখান থেকে ঠিক আমরা আগের মতো ক্যালকুলেশন করতে পারি ফ্যারাডের সূত্র অনুযায়ী, যে আগের ক্যালকুলেশনটা, ফ্যারাডের সূত্র হতে কি পাই আমরা? E equal to minus d phi dt minus d dt, phi মানে হচ্ছে, phi মানে mi, বসাও mi, তার মানে আমরা এমটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে যেতে পারি di বাই dt। তাহলে মিউচুয়াল ইন্ডাকটেন্সের জন্য আমরা ই সমান কত পেলাম? ই সমান মাইনাস এম ডিআই বাই ডিটি। আর সেলফ ইন্ডাকটেন্সের জন্য বা স্বকীয় আবেশ গুণাঙ্কের জন্য ছিল মাইনাস এল ডিআই বাই ডিটি। বুঝছো? একই জিনিস, শুধু এখানে দুইটা তার, একটা তারে বিদ্যুৎ প্রবাহিত করলে আর একটা তারে তারে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। আর স্বকীয়র ক্ষেত্রে, যে একটা তারে যদি অসমহারে বিদ্যুৎ প্রবাহিত করে, তাহলে ওই তারেই তোমার কি হবে? তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। তো এখানে তোমার, এখানেও তাহলে এম এর সংজ্ঞা, এম এর একক কি? এম এর একক কি? হেনরি। তাহলে এখানে এম এর একক আমরা এভাবে লিখতে পারি, এম সমান কত? মাইনাস চিহ্ন বাদ দিয়ে যদি আমরা লিখি ই ডিভাইডেড বাই ডিআই বাই ডিটি, তাই তো? তার মানে মিউচুয়াল ইন্ডাকটেন্সের একক যদি হেনরি হয়, তাহলে 1 হেনরি মানে কত? 1 হেনরি মানে ই এর মানে 1 ভোল্ট, ডিভাইডেড বাই ডিআই বাই ডিটি মানে 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। মানে সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার হারে যদি বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন করা যায়, কত করে? সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার হারে যদি বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন করি, কোথায়? মুখ্য কুণ্ডলীতে, তাহলে গৌণ কুণ্ডলীতে কতটুকু তড়িৎচালক শক্তি যদি আবিষ্ট হয়? 1 ভোল্ট পরিমাণ তড়িৎচালক শক্তি যদি আবিষ্ট হয়, তাহলে তার গুণাঙ্ককে বলা হবে কত? 1 হেনরি। বুঝছো? এটা হচ্ছে হেনরির সংজ্ঞা মিউচুয়াল ইন্ডাকটেন্স দিয়ে।
এখন আমরা এই দুইটা দিয়ে একটু অঙ্ক আছে, একটু অঙ্ক একটু করি, দেখি কি অবস্থা হয়। এক্সাম্পল 1, একটি আবেশকের স্বকীয় আবেশ গুণাঙ্ক দেওয়া আছে। একটা আবেশক আছে, একটাই কুণ্ডলী, তার মানে এখানে স্বকীয় আবেশ হবে, তাই না? এর স্বকীয় আবেশ গুণাঙ্কে এল দেওয়া আছে তোমার কত, 10 হেনরি বা 5 হেনরি বা 100, যাই হোক 10 হেনরি দেওয়া আছে। এবং এর প্রবাহ মাত্রা, এর ভিতরে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এর প্রবাহ মাত্রা দেওয়া আছে, মনে করো তোমার 0.05 অ্যাম্পিয়ার থেকে প্রবাহ মাত্রা পরিবর্তন হওয়া লাগবে। তার মানে I1 থেকে I2 পরিবর্তন করতেছি, সমান হচ্ছে কত, 0.05 নিয়ে 5 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত। তো 5 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট পরিবর্তন করা হচ্ছে। কারেন্টের পরিবর্তন না হলে তো এখানে আবিষ্ট হবে না তড়িৎচালক শক্তি, তাই না? 5 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্টের পরিবর্তন করা হচ্ছে, এবং যে সময় পরিবর্তন করা হলো তার সময়ের সময়টা নিল হচ্ছে কত, 0.05 সেকেন্ড। এই সময় এই পরিমাণ কারেন্ট প্রবাহিত করা হলো, 5 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার করা হলো। এখন বলছে যে তাহলে কি পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে, এখানে কি পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে, ই এর পরিমাণটা আমাদের কত, এটা আমাদের চাইছে। তাহলে আমরা জানি যেহেতু একই কারেন্ট, সরি একই কুণ্ডলী, তাহলে এখানে কি গুণাঙ্ক হবে, স্বকীয় আবেশ গুণাঙ্ক নাকি? তাহলে স্বকীয় আবেশ গুণাঙ্ক ই ইকুয়াল টু মাইনাস এল ডিআই বাই ডিটি, ওই ফ্যারাডের সূত্রের ভিতরে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এই সূত্র পাওয়া যায়। তাহলে এখান থেকে আমাদের কি হচ্ছে, তাহলে কি ই এর মান চাইছে আমাদের, ই এর মান কত, তাহলে এখানে মানগুলো বসায় দাও। মাইনাস এল এর মান কত, 10 হেনরি, ইন্টু ডিআই মানে হচ্ছে কত, ডিআই মানে, এখানে ডিআই মানে কত হয়, পরিবর্তনটা কত, I2 মাইনাস I1 না? তার মানে 10 বিয়োগ 5 সমান 5 অ্যাম্পিয়ার। ডিআই মানে 5 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই ডিটি মানে হচ্ছে 0.05। তাহলে এখানে কত হচ্ছে, 1000 1000 1000 তোমার ভোল্ট, 1000 ভোল্ট। মাইনাস দিয়ে ই এবং ডিআই এর কারেন্ট এবং আবিষ্ট তড়িৎচালক শক্তির, ফ্লাক্স এবং তড়িৎচালক শক্তির বুঝাইছে, দিক বুঝাইছে। অতএব ই আমরা ফাইনালি না লিখে, মাইনাস আমরা ফাইনালি না লিখলেও চলবে। 1000 ভোল্ট পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে এই কুণ্ডলীর মধ্যে। বুঝছো কি? এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব থাকে পরীক্ষায়, যে এমসিকিউ এর ভিতরে। এক্সাম্পল 2, এক্সাম্পল 2 হচ্ছে একটি কুণ্ডলী, তার পাক সংখ্যা দেওয়া আছে, একটা কুণ্ডলী আছে, আবার তার পাক সংখ্যা দেওয়া আছে এন, আছে 50 পাক। এই পাক সংখ্যা এর ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, ধরো 2 অ্যাম্পিয়ার পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে।
তড়িৎ প্রবাহ হলে এখানে চৌম্বক ফ্লাক্স যে উৎপন্ন হয়, এখানে যে চৌম্বক ফ্লাক্সটা উৎপন্ন হবে, চৌম্বক ফ্লাক্স ফাই বি উৎপন্ন হবে, তার পরিমাণ হচ্ছে তোমার কত, 0.01 ওয়েবার চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হচ্ছে। তাহলে তার স্বকীয় আবেশ গুণাঙ্কটা কত, এটা আমাদের বের করতে হবে। স্বকীয় আবেশ গুণাঙ্ক মানে এল ইকাল টু কত, এটা বের করতে হবে। বুঝছো তো কোশ্চেন? তাহলে আমাদের কি হবে, আমরা জানি, আমরা কি জানি, এখানে কিন্তু ফ্লাক্সের, দেখো ফ্লাক্স উৎপন্ন হচ্ছে, ফ্লাক্স আছে কিন্তু। তাহলে আমাদের এখানে ফ্লাক্সের মানে কত, ফাই ইকাল টু কত আমরা জানি, ফাই সমানুপাতিক আই না? তাহলে ফাই সমান কত, এল আই। যত কারেন্ট প্রবাহিত হবে তত বেশি ফাই উৎপন্ন হবে, তাহলে ফাই সমানুপাতিক আই। যেহেতু একই কুণ্ডলীর ভিতর দিয়ে ফাই উৎপন্ন হচ্ছে, কারেন্ট যাচ্ছে, তাহলে ফাই সমান এল আই, মিউচুয়াল ইন্ডাকটেন্স এল, স্বকীয় আবেশ গুণাঙ্ক। এখানে এল চাইছে, তাহলে এল ইকাল টু কত, ফাই ডিভাইডেড বাই আই। ফাই মানে কত, 0.01 ওয়েবার ডিভাইডেড বাই আই মানে কত, 2 অ্যাম্পিয়ার। তাহলে এখানে কত হয়, 0.01 মানে হচ্ছে তোমার 5 × 10⁻³ 5 × 10⁻³ এল মানে হেনরি, এত স্যার হেনরি। এখানে যে পাক সংখ্যা দেওয়া আছে, এটা কিছু করা লাগবে না? ও পাক দিয়ে গুণ করা লাগবে তো। স্যার হ্যাঁ স্যার 1 মিনিট আছে স্যার, কি ওরা স্যার হোশ বানাবেন নাকি স্যার? 1 মিনিট, হোস্ট বানান, হ্যাঁ